আমার আগে আমার ছোট বোনের বিয়ে হয়ে গেল। বাড়ির বড় মেয়ে হিসেবে এর থেকে লজ্জা আর কি হতে পারে। আমি অনার্স শেষ বার্ষিক পড়াশোনা করছি, আর আমার ছোট বোন ললিতা এবার ইন্টার দ্বিতীয় বর্ষে পড়ছে। তবে আমার থেকে সে অনেক সুন্দর। সত্যি বলতে আমি দেখতে তেমন একটা সুন্দর না, গায়ের রং শ্যামলা বললে ভুল হবে। আসলে আমি কালো। দুই বোন একসাথে দাঁড়ালে যে কেউ ভাববে আমরা বুঝি দুই মায়ের সন্তান। আজ সকাল থেকেই আমাদের বাড়িটা একদম খালি খালি লাগছে। কাল রাতে ললিতার বিদায় হয়েছে, উঠান টানানো প্যান্ডেলটা এখনও খোলা হয়নি। চারপাশে প্যান্ডেলের বাঁশ আর প্যান্সিকের লাল নীল চেয়ারগুলো ছড়ানো ছিটানো অবস্থায় পড়ে আছে। বাবুর্চিদের রান্নার বড় বড় ডেকচিগুলো উঠানের এক কোণে জমা করে রাখা। কাল মাঝরাত পর্যন্ত যে বাড়িটা মানুষের চেঁচামেচি হাসাহাসি আর গমগমের শব্দ মুখরিত ছিল, আজ সকাল হতেই সেখানে এক অদ্ভুত নীরবতা নেমে এসেছে। আমি ঘরের বারান্দায় কাঠের একটা চেয়ারে বসে আছি। মা একটু পর পর ঘরের বাইরে আসছেন, আবার ভেতরে যাচ্ছেন। মায়ের চোখ দুটো লাল, সারা রাত কেঁদেছেন। ছোট মেয়েকে নতুন ঘরে বিদায় দেওয়ার কষ্টটা স্বাভাবিক, কিন্তু সে কষ্টের আড়ালে যে একটা গোপন অস্থিরত্ব আর অপরাধ বোধ লুকিয়ে আছে তা আমি স্পষ্ট বুঝতে পারছি। মা আমার দিকে সরাসরি তাকাতেই পারছে না, যতবারই চোখাচোখি হচ্ছে। মা দেখে ফিরিয়ে নিয়েছেন। আসলে ললিতার জন্য এই বিয়ের প্রস্তাবটা হঠাৎ করে এসেছিল। পাত্রপক্ষের এক দূর সম্পর্কের আত্মীয় ললিতাকে আমাদের এক কাজিনের বিয়েতে দেখেছিল। তারপরে সরাসরি বিয়ের সম্বন্ধ নিয়ে আসে। ছেলে সরকারি চাকরি করে, সরল পরিবার, স্বভাব স্বভাব চরিত্র ভালো। বাবার প্রথমে ইচ্ছা ছিলেন না ছোট মেয়েকে এত আগে বিয়ে দেওয়ার। তাছাড়া বড় মেয়ে অবিবাহিত থাকতে ছোট মেয়ের বিয়ে দেওয়া আমাদের সমাজে খুব ভালো চোখে দেখা হয় না। কিন্তু ছেলেপক্ষ এতটাই ছোট ছিল যে তারা ললিতাকেই বউ করে নিয়ে যেতে চায়। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছিল। মা বাবা বেশি কিছুদিন ধ্যান দিচ্ছিলেন, পড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজনকে কী বলবে সেই ভয়টাই বড় হয়ে উঠছিল। কিন্তু ছেলেপক্ষ এমন ভালো প্রস্তাব হাতছাড়া করার সাহসও বাবা পায়নি। তাছাড়া ললিতাও মনে হয় ছোট ছেলেটাও পছন্দ করে ফেলেছিল। শেষ পর্যন্ত সব দিক বিচার করে মা বাবা সিদ্ধান্তটা নিয়ে ফেললেন। আমার সামনে বসে বাবা একদিন শুধু একটু বলেছিলেন, মারে ললিতার ভাগ্যটা ভালো, তাই সম্বন্ধটা হাতছাড়া করতে পারলাম না। তুই কিছু মনে করিস না। আম্মা কাঁদতে কাঁদতে বললেন, তুই তো বড়, একটু মনটা শক্ত কর। ললিতার কপালটা এভাবে নষ্ট হতে দিস না। তুই একটু সাহায্য করে নে মা। আমি বাবার মুখের দিকে তাকিয়ে কিছু বলতে পারিনি, শুধু মৃদু হেসে মাথা নাড়িয়েছিলাম। কিন্তু মনের ভেতর যে শব্দহীন ঝড় বয়ে যাচ্ছিল তা কাউকে বোঝানোর ক্ষমতা আমার ছিল না। আজ সকালে মুখ ধোয়ার জন্য যখন আয়নার সামনে দাঁড়ালাম, নিজেকে খুব অপরিচিত লাগলো। আয়নায় স্পষ্ট দেখতে পেলাম ললিতা আর আমার পার্থক্যটা। ললিতা একদম ধবধবে ফর্সা, টানা টানা চোখ, হাসলে গালে টোল পড়ে। ছোটবেলা থেকেই সবাই ওকে কোলে নিতে চাইতো, আদর করতো, আর আমি ছিলাম শান্ত, এক পাশে চুপচাপ বসে থাকা এক কালো মেয়ে। বয়স বাড়ার সাথে সাথে এই তফাৎটা আরও স্পষ্ট হয়েছে। ললিতা যখনই কোনো সুন্দর শাড়ি বা সালোয়ার কামিজ পরতো তাকে পরীর মতো দেখতো, আর আমি সাধারণ পোশাক পরে কোনো রকম নিজেকে ঢেকে রাখতাম। বিয়েবাড়ির 3টে দিন আমার জন্য কতটা কঠিন ছিল তা শুধু আমিই জানি। আত্মীয় স্বজনরা যখন বাড়ি ভর্তি হয়ে এলো, তাদের প্রত্যেকের চোখেই যেন একটা
আকর্ষিত প্রশ্ন ঝুলছিল। কেউ সরাসরি বলছে, আবার কেউ কানে কানে ফিসফিস করে বলছে বড় মেয়েটা ঘরে থাকতে ছোটটার বিয়ে হয়ে যাচ্ছে, বড়টার কোনো সমস্যা আছে নাকি। পার্লার থেকে যখন ললিতাকে সাজিয়ে আনা হলো তখন সবাই ওর রূপে মুগ্ধ হয়ে প্রশংসা করছিল। আমি একপাশ দাঁড়িয়ে ললিতার জন্য মেহমানদের নাস্তা পরিবেশন করছিলাম। হঠাৎ দূর সম্পর্কের এক কাকিমা আরেকজন মহিলাকে কনুই দিয়ে গোতা দিয়ে বলে উঠলেন, দেখেছো ছোটটা যেন রাজকন্যা, আর বড়টার গায়ের রংটা কেমন চাপা পড়ে গেছে। এখন বড়টার কি হবে কে জানে। কথাটা আমার কানে এসে একদম তীরের মতো বিঁধছিল। হাত থেকে নাস্তার প্লেটটা প্রায় পড়ে যাচ্ছিল। সামনে নিলাম, কেউ লক্ষ্য করেনি। আমার হাত কাঁপুনি। আমি ট্রেটা টেবিলে রেখে সোজা সোজা নিজের ঘরে চলে এসেছিলাম। সেই মুহূর্তটাই নিজের গায়ের রং আর রূপের জন্য নিজের ওপর এতটা গভীর রাগ আর করুণা একসাথে জমে উঠেছিল। আজ ললিতা নেই। এই ঘরের দরজার পর্দাটা বাতাসে হালকা দুলছে। ঘরটা একদম গোছানো কিন্তু খালি। ললিতার শাড়ি গয়না প্রসাধীন সব এখন অন্য একটা বাড়িতে। আমি অনার্সের বইগুলো টেবিলে নিয়ে বসলাম। সামনে পরীক্ষা, কিন্তু মাথার মধ্যে পড়া ঢুকছে না। কেবলই মনে হচ্ছে কাল থেকে যখন আমি কলেজে যাব, বান্ধবীদের মুখোমুখি হব, তখন ওদের প্রশ্নের উত্তর কিভাবে দেব। সবাই তো জানতো আমার ছোট বোন ইন্টারের ছাত্রী। তারা যখন শুনবে ছোট বোনের বিয়ে হয়ে গেছে তখন নিশ্চয়ই আড়ালে হাসাহাসি করবে। বাবা বারান্দায় এসে দাঁড়ালেন। বাবার হাত এক কাপ চা। আমার দিকে তাকিয়ে নিচু গলায় বললেন, মা কিছু খাবি না? সকাল থেকে তো কিচ্ছু মুখে দিসনি। আমি বই থেকে চোখ তুলে বাবার দিকে তাকালাম। বাবার চেহারায় বয়সের ছাপ যেন কালকের পর থেকে আরও স্পষ্ট হয়ে উঠেছে। ক্ষুধা নেই বাবা, একটু পর খাবো। আমি সাধারণ গলায় বললাম। বাবা একটা দীর্ঘশ্বাস ফেলে আমার মাথার ওপর হাত রাখলেন। কোনো কথা বললেন না, কিন্তু বাবার ওই হাতের স্পর্শই বুঝে নিলাম কথা না বললেও মানুষ কিভাবে ক্ষমা চায়। হঠাৎ করে সামনের রাস্তা দিয়ে একদল ছোট ছেলে মেয়ে চেঁচামেচি করে পাশ হয়ে গেল। ওদের আওয়াজে আমার ভাবনার জলটা ছিঁড়িয়ে গেল। আমি আবার আয়নার দিকে তাকালাম। কালচে চেহারার এই মেয়েটা ভেতরে যে একটা মন আছে, সে মনটা যে অপমান আর লজ্জায় দুমড়ে মুচড়ে গেছে। তাই এই সমাজে হয়তো কখনোই কারো নজরে আসবে না, কিন্তু আমাকে তো বেঁচে থাকতে হবে, পড়াশোনা শেষ করতে হবে। লড়াইটা যে কতটা কঠিন হতে যাচ্ছে তা আমি আজকে এই নীরব সকালটাতেই হাড়ে হাড়ে টের পাচ্ছি। আমাকে কিছু করতেই হবে না, হয় আমি নিজেকে শেষ করে দিব, দুটোর একটা আমি করবই। বাবার হাতের স্পর্শটা যখন আমার মাথা থেকে সরে গেল, বাবা যখন আমার কিছু না বলে ধীর পায়ে হেঁটে নিজের ঘরে চলে গেল, বাবার সেই অপরাধবোধ, জমে থাকা নিস্তব্ধতা আমাকে কোনো সান্ত্বনা দিতে পারল না, বরং ভেতরের আগুনটাকে আরও উস্কো দিল। টেবিলে রাখা অনার্সের বইগুলোর দিকে তাকালাম। পাতার পর পাতা কালো অক্ষরে লেখা জ্ঞান, যা এতদিন আমার কাছে শুধু একটা ডিগ্রি পাওয়ার মেধ্য ছিল, কিন্তু আজ এর বইগুলো থেকে আমার একমাত্র হাতিয়ার মনে হলো ঘরের দেওয়ালে ঝুলতে থাকা ছোট আয়নাটার সামনে গিয়ে দাঁড়ালাম। আবার আয়না থেকে তাকিয়ে নিজেকে বললাম,
রূপের কাছে তুই হেরে গেছিস রূপিতা, কিন্তু জীবনের কাছে হারবি কেন? চেহারা দিয়ে যা পাওয়া যায়নি, যোগ্যতা দিয়ে তার চেষ্টা হাজার গুণ বেশি ছিনিয়ে নিতে হবে। নিজের উপর যে গভীর করুণাটা সকাল থেকে জমছিল, মুহূর্তে তা শক্ত এক জেদ রূপ নিল। এক সমাজে যার রূপ নেই, তার গুণের দাম দিতে মানুষ ব্যর্থ হয় তখনই, যখন সে এমন একজন জায়গায় পৌঁছে যেখানে পেছনে সাধারণত মানুষের অপেক্ষা সম্ভব। ললিতার রূপ হয়তো ওকে একটা ভালো সংসার দিয়েছে, কিন্তু আমার আত্মসম্মান আমাকে এমন এক নাম দেবে যা কেউ কেড়ে নিতে পারবে না। আমি ঠিক করলাম এমন এক জায়গায় আমাকে যেতে হবে, যেখানে কথা বলতে গেলে এই সমাজ, এই আত্মীয় স্বজনদের 5বার ভাবতে হবে। নিজের অস্তিত্ব শেষ করা দেওয়ার চিন্তাটা মুহূর্তের মধ্যেই ধূলিস হয়ে গেল। আত্মহত্য দেওয়ার মতো দুর্বল আমি নই, আমি লড়ব। দুপুরের দিকে বাড়িটা যখন আরও ঝিম ধরে এলো, আমি নিজের পড়ার টেবিলকে নতুন করে গুছিয়ে নিলাম। অনার্স শেষ, বার্ষিক ফাইনাল পরীক্ষা আর মাত্র 3 মাস বাকি। এতদিন যা পড়েছি তা যথেষ্ট নয়। এখন থেকে প্রতিদিন প্রতি ঘন্টা আমার হিসাব করে চলতে হবে। ললিতা খালি ঘরটার দিকে আবার তাকালেন না। মেহমানদের রেখে যাওয়া থালা বাসন গোছাতে যখন মা আমাকে ডাকতে এলেন, আমি এক পলক মায়ের দিকে তাকালাম। মায়ের চোখে তখনও জল। মা হয়তো ভেবেছিল আমি কেঁদে কেটে ঘর মাথায় করব, কিংবা মা বাবার ওপর অভিমান করে মুখ ভর করে থাকব, কিন্তু আমাকে শান্তভাবে পড়ালেখার টেবিলে বসে থাকতে দেখে মা যেন আর একটু অবাকই হলেন। মা টেবিলে কিছু খাবার রেখেছিল, খেয়ে নে। মা নিচু গলায় বললেন, আমি পরে খেয়ে নেব মা, তুমি এখন আমায় একটু পড়তে দাও। খুব স্বাভাবিক আমার শান্ত গলার জবাব দিলাম। আমার এই নির্লিপ্ততা দেখে মা আর কিছু বলার সাহস পেল না। আড়ালো একটা দীর্ঘশ্বাস ফেলে চলে গেল। পরের দিন সকালে কলেজে যাওয়ার সময়টা ছিল সবচেয়ে কঠিন। গায়ে একটা সাধারণ সুতি ছাই রঙের কামিজ জড়িয়ে যখন হেঁটে যাচ্ছিলাম, গোলের মোড়েই দেখা হয়ে গেল প্রতিবেশী রোকেয়া খালার সাথে, যিনি গতকাল বিয়ের বাড়িতে এসে সব থেকে বেশি ফিসফিস করেছিলেন। আমাকে দেখে তিনি হাতটা থামিয়ে বন্ধ করে করুণ চোখে তাকালেন। কী রে রূপিতা, কলেজের দিকে যাচ্ছিস? তা ছোট বোনের শ্বশুরবাড়ি কেমন হলো রে? তোমার তো ভাগ্য ভালো, এমন চাকরিজীবী ছেলের এত সহজে পেয়ে গেলি। তোর জন্য কষ্ট হয়। বড় মেয়েকে ঘরে রেখে ছোটটাকে পর করতে হলো। তা তোর পড়ালেখা আর কতদিন? কথাগুলোর পেছনে যেন খোঁচাকুটো লুকিয়ে ছিল, তা আমি খুব ভালোভাবে বুঝতে পারলাম। আগের দিন হলো হয়তো আমি কথা না বলে চলে আসতাম, কিন্তু আজ আমি রোকেয়া খালার চোখের দিকে সোজা তাকিয়ে হাসলাম। একটা একদম স্বাভাবিক হাসি। লেখাপড়া প্রায় শেষ খালা, আর ললিতার ভাগ্য ওর সাথে, আমারটা আমার সাথে। দোয়া করবেন যেন সামনে বাবার নামটা বড় করতে পারি। আমার এমন সরাসরি জবাব তিনি আশা করেননি। আবার কোনো কথা না বাড়িয়ে তিনি দ্রুত পায়ে চলে গেলেন। কলেজে গিয়ে বান্ধবীদের আড্ডায় নানা কথা উঠল। অনেকেই ললিতার বিয়ে কথা তুলতে চাইল, কিন্তু আমি সন্তুষ্ট করে জানিয়ে দিলাম পারিবারিকভাবেই সব সিদ্ধান্ত হয়েছে, এবং এখানে আমার পুরো মনোযোগ অনার্সে ফাইনাল পরীক্ষার দিকে।
পরের 3 মাস আমার জীবন থেকে দিন আর রাতের তফাৎ মুছে গেল। অনার্স মূল বইপত্র পাশাপাশি বিএস এর সিবাসের বইগুলো এনে টেবিলে জমা করলাম। আত্মীয়দের আনাগোনা কমতে লাগলো, ঘরের পরিবেশও স্বাভাবিক হতে শুরু করলো। পরীক্ষা শেষ হলো, ফল প্রকাশের দিন দেখা গেল পুরো বিভাগে আমি প্রথম শ্রেণী পেয়েছি। কলেজের শিক্ষকরা ডাকে প্রশংসা করলেন, কিন্তু আমি জানতাম এই তো কেবল লড়াইয়ের সূচনা। সত্যিকারের যুদ্ধটা সামনে, যেখানে আমাকে এমন এক উচ্চ পৌঁছাতে হবে যা আজকের রূপতা কল্পনা করলেও সমাজ ভাবতে পারে না। টেবিলে রাখা বিএসসি ক্রিমিনালির বইটা খুব বাসতেই বইয়ের গাড়ির থামার শব্দ হলো। ললিতা আর তার স্বামী নায়ের এসেছে। ঘরে হঠাৎ করে আবার আগের মতো হইচই শুরু হয়ে গেল। আমি চেয়ার ছেড়ে উঠলাম না, শুধু বইয়ের পাতায় চোখ রেখে ভাবলাম, নারা এর প্রথম ধূপ মাত্র শেষ হলো, আসল পথ তো এখানে অনেক দূরে। বিকেলের দিকে বাড়িটা আবার একটু ব্যস্ততা বাড়ল। ললিতা এর আগেও কয়েকবার বাপের বাড়ি ঘুরে গেছে, কিন্তু আজকের ব্যাপারটা আলাদা, একটু আলাদা। এবার ললিতার সাথে এসেছে ওর জামাই পারভেজ আর তার ছোট বোন তানিয়া। তানিয়া ঢাকার একটা নামকরা বেসরকারি বিদ্যালয়ে পড়ছে। একটু দেমাগি আর সাজগোজ পোশাক নিয়ে সব সময় একটা অহংকারী ভাব ধরে রাখে। রান্নাঘর থেকে মা আর কাকিমারা মিলে নানান রকমের নাস্তা সাজাতে ব্যস্ত। আমি নিচের ঘরে দরজার পর্দাটা সামান্য সরিয়ে দেখে আবার পড়ার টেবিলে গিয়ে বসলাম। অনার্সের ফল তো প্রকাশিত হয়ে গেছে, বিভাগে প্রথম স্থান পেয়েছি, কিন্তু আসল লড়াই যে বিএসসি তার প্রিলিমিনারি পরীক্ষার দিন একদম ঘাড়ের ওপর চলে এসেছে। ললিতা ঘরে ঢুকেই সোজা আমার কাছে চলে এলো। ওর মুখে সেই আগের মতোই মিষ্টি হাসি। বোনটার মধ্যে রূপের কোনো অহংকার কোনো দিন ছিল না, আজকেও নেই। ও আমার পাশে এসে হালকা চেপে বসলো। আপু, তুই এখানে এই বইগুলো ভেতরে ডুবে আছিস, রেজাল্টও এত ভালো করলি, এবার একটু তোর নিজের দিকে তাকা। দেখ, আমি তোর জন্য একটা নতুন সুন্দর শাড়ি নিয়ে এসেছি, এটা পর তো। বাইরে আমার জামাই আর তানিয়া বসে আছে। ললিতা খুব আদর করে আমার হাত দুটো ধরে বলল। আমি ললিতার হাত দুটো নিজের হাতে নিয়ে মৃদু হাসলাম। তুই ছোট বোন হয়ে বারবার আমার জন্য এগুলো কেন নিয়ে আসছিস বলতো? শাড়িটা তোলা থাক, পরে পরবো। তুই কেমন আছিস তা বল। শ্বশুরবাড়িতে তাকে সবাই ভালোবাসছে তো? আমি খুব ভালো আছি আপু, তবে তোর জন্য মনটা কেমন তেমন করে। কতদিন তোর সাথে মন খুলে কথা বলি না। ললিতা আমার কাঁধে মাথা রেখে নিচু গলায় বলল। বোনের এই ভালোবাসাটাই আমার বুকের ভেতর জমা সব দুঃখ হালকা করে দেয়। এমন সময় দরজায় এসে দাঁড়ায় পারভেজ। দরজার বাইরে দাঁড়িয়ে সব ভদ্রভাবে বলল, রুপিতা আপু, ভেতরে আসতে পারি? ললিতা বলছিল আপনি নাকি দিনরাত শুধু বই নিয়ে বসে থাকেন, তাই ভাবলাম একটু দেখা করে যাই। হ্যাঁ আসুন, বসুন। আমি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম। পারভেজ মানুষ হিসেবে বেশ মার্জিত ও আমাদের পরিবারকে যথেষ্ট সম্মান দেয়, কিন্তু ওদের পেছনে হেঁটে এলো পারভেজের বোন তানিয়া। গায়ে বেশ চমৎকার এক পোশাক, চোখে ভারী মেকআপ, ঘাট ঢুকে চারপাশটা একবার চোখ বুলিয়ে ওনাদের যেন কেমন একটা অস্থিরত্ব হলো। কাঠের সাধারণ চেয়ারে
থেকে তাকিয়ে তানিয়া নামটা সামান্য সিটকে ললিতার দিকে তাকালো। ভারী, তোর বাপের বাড়ির এই ঘরটা এত অন্ধকার কেন? আর উনি এত এত মোটা বই নিয়ে এই ছোট ঘরে বসে পড়ছেন কিভাবে? আমাদের ইউনিভার্সিটির এসি লাইব্রেরিতে বসেও তো পড়াশোনার মজাজ আসে না। তানিয়ার গলায় সম্পুষ্ট এক ধরনের অহংকার আর তুচ্ছিল্যর সুর। পারভেজের সাথে সাথে ছোট বোনকে ধমকে সরে দিয়ে বলল, তানিয়া, বড়দের সাথে কথা বলার ধরন শেখনি এখানে। রুপিতা আপু অনার্সে প্রথম বিভাগে প্রথম হয়েছে, উনি পড়াশোনার গুরুত্ব বোঝেন। তানিয়া চোখ দুটো একটু নামিয়ে বলল, হ্যাঁ ভাইয়া, আমি তো খারাপ কিছু বলিনি। পড়াশোনা করে ফার্স্ট হওয়া এক কথা আর চাকরি পাওয়া অন্য কথা। আমাদের ভার্সিটির কত সুন্দর সুন্দর সমট মেয়েরা ইন্টারভিউ দিয়ে রিজেক্ট হয়ে যাচ্ছে। আজকাল শুধু পড়ালেখা দিয়ে কিছু হয় না, পার্সোনালিটি আর প্রজেক্ট বলেও তো একটা কথা আছে, তাই না? তানিয়ার কথাগুলো আসল উদ্দেশ্য বুঝতে আমার এক সেকেন্ডও সময় লাগলো না। চেহারার সৌন্দর্য আর বেচিক চাকরি করেই সে মানুষ একমাত্র যোগ্যতা বলে মনে করে। ললিতা তানিয়ার ওপর একটু রেগে গিয়ে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু আমি শান্তভাবে ললিতার হাতটা চেপে ধরে ওকে থামিয়ে দিলাম। তানিয়ার দিকে সোজা তাকিয়ে এক অদ্ভুত প্রশাসিত সাথে বললাম, তানিয়া, ব্যবহারিক রূপ আর আধুনিকতা দিয়ে হয়তো একটা ঘরের ড্রয়িং রুম সাজানো যায়, কিন্তু সমাজে দায়িত্ব নেওয়ার মতো যোগ্যতা তৈরি করতে মেধা আর পরিশ্রমী লাগে। বিদ্যুৎ তো কাপড় বা চেহারাই থাকে না, থাকে মানুষের চিন্তা আর কাজ। বেশি এর মতো জায়গায় রূপে দেখে চাকরি হয় না, মেধার বিচার হয়। আমরা এই সন্তুষ্ট আর শান্ত জবাব শুনে তানিয়ার মুখের ঝকঝকে ভাবটা এক মুহূর্তে মিলে গেল। সে হয়তো ভেবেছিল গ্রামের সাধারণ ঘরের এক শ্যামলা মেয়ে তার মাথায় ছোট হয়ে যাবে, কিন্তু আমার আত্মবিশ্বাসী ভাঙি দেখে সে আর কথা বাড়াতে অসহায় পেল না। পারভেজ পরিস্থিতি হালকা করার জন্য হেসে বলল, আপু একদম ঠিক বলেছেন। তানিয়া, কথার কিছু মনে করবেন না আপু, ওই একটু চঞ্চল। আপনি মনোযোগ দিয়ে প্রিলিমিনারির জন্য প্রস্তুতি নিন। আপনার মতো পরিশ্রমী মানসিক ক্যাডার পাওয়ার যোগ্য। ওরা কিছুক্ষণ পর নাস্তা খাবারের জন্য বাইরে ঘরে চলে গেল। ললিতা যাওয়ার আগে আমার দিকে তাকিয়ে একটা নিভার রাত হাসি দিল। বোনটা মনে মনে আমার জন্য কতটা প্রধান করে তা আমি ওর চোখের দিকে তাকাতেই বুঝতে পারি। রাত নামতেই পুরো বাড়িটা আবার শান্ত হয়ে এলো। টেবিলে বিএসসি পেন্সিমিনারির সিলেবাসের বইগুলো খোলা। পার্সেজের আনুজ বোনের ওই অহংকারী কথাগুলো আমার ভেতরের জেদটাকে এতটুকু কমিয়ে নেই, বরং আরও বেশি ধারালো করে তুলছে। পরের দিন সকালে পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে ঢাকায় বাসে উঠলাম। বাবার সাথে ছিল। সারাটা পথ বাবা আমার দিকে তাকিয়ে শুধু একটা কথাই বলল, মারে মানুষ কোথায়, কান দিস না, তুই তোর নিজের শক্তিতে ভর করে এগো। পরীক্ষা হলো, বাস এখন প্রশ্নপত্র হাতে পেলাম, মনটা একদম শান্ত হয়ে গেল। বিগত কয়েক মাসের হাড় ভাঙা খাটুনি আর রাতের পর রাত জেগে পড়াটা ব্যর্থ যায়নি। প্রতিটি প্রশ্নের উত্তর স্পষ্ট ভেসে উঠেছিল চোখের সামনে। নিখুঁতভাবে সব উত্তর দাগিয়ে যখন হাল থেকে বের হলাম, তখন বিকাল নরম বাতাসে নিজেকে হালকা লাগলো। বাবা সেন্টারের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। আমার মুখের হাসি দেখে বাবা আর কিছু জিজ্ঞাসা করলেন না, শুধু পরম শান্তিতে
দীর্ঘ শ্বাস ফেলল। বাড়ি ফেরার কিছুক্ষণ পরেই প্রেমী মিনির ফলাফল দিল। ইন্টারেল নাম্বারটা মিলে দেখতে বুকটা আনন্দে কেঁপে উঠল। আমি উত্তর হয়েছি। আমি জানতাম এটা তো কেবল প্রথম দরজার ওপর হওয়া। আসল লড়াই, অর্থ, লিখিত পরীক্ষা আর ভাইভর কঠিন পথ এখানে সামনে দাঁড়িয়ে আছে। যে উচ্চতা পৌঁছলে মানুষ কথা বলতে 5 বার ভাবে, সেই চূড়ায় পেছনের লড়াই কেবল শুরু হলো। চলবে। গল্পটি অনেক সুন্দর। যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবেন প্লিজ।